বাবা, ও তোর সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। শোনো, আমার কিছু টাকা প্রয়োজন, কিছু টাকা দাও আমাকে। না, আমার কাছে একটা টাকাও নাই, আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাব, তাদের একটা খরচ আছে, ওটা তো আমিই দিই সবসময়, তাই না? আমাকে টাকাটা দাও না। আরে বললাম তো, আমি তোমাকে আর 1 টাকাও দিতে পারবো না। বাবা, তোমার কাছে আমি যখনই টাকা চাই তুমি তখনই আমাকে মানা করে দাও, টাকা দিতে পারো না চাইলে। বললাম তো আমি টাকা দেবো না, আমার কাছে থাকলেও আমি তোকে টাকা দেবো না। এটা কেমন কথা? তোমার কাছে টাকা থাকলে টাকা দিবা না মানে? না, বললাম। কি রে পূর্ণিমা, কি হয়েছে? ভাইজান দেখো না, বাবার কাছে সেই কখন থেকে টাকা চাচ্ছি, বাবা দিবে না বলতেছে। ও, তোর টাকা লাগবে? কত টাকা লাগবে তোর? তাও 50,000 টাকা। 50,000 টাকা? এত টাকা দিয়ে তুই? আচ্ছা ঠিক আছে, আমি ইদ্রিসের কাছে বলে দিচ্ছি, তোর যত টাকা লাগে নিয়ে নিস। ওকে, ঠিক আছে। দেখ হাসান, এইভাবে বোনটাকে আদর দিয়ে মাথায় তুলিস না। এই যে মাঝে মাঝে তুই 50,000, 40,000, 60,000 টাকা দিস, একবার কি দেখেছিস যে কোথায় যায়, কি করে, আর এই টাকাগুলো কিভাবে খরচ করে? আমি বলে রাখলাম, একদিন তোকে ফসটাতে হবে। বাবা আপনি কেন বুঝতেছেন না? আমার একটা মাত্র বোন, এত সয় সম্পত্তি কার জন্য? আমার বোনের জন্যই তো। ওর যখন যা লাগবে নিবে, সমস্যা নেই তো। বাবা, বোনকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, ওকে আমি দেখে শুনেই রাখি। আমার ইমার্জেন্সি মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। গেলাম। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। লুকমান, হ্যাঁ মহাজন। আরে এই কটা লেবার দিয়ে কি আমার বিল্ডিং এর কাম উঠবো? না মহাজন। হ্যাঁ, লেবার বাড়াও। আর তো কাজ আছে, আমার স্ট্রং স্ট্রং লেবার লাগবে। জি মহাজন। আসলে কি জানো, ওই যে চৌধুরী, হাসান চৌধুরী, আমার প্রত্যেকটা কামে কাজে বাধা হয়ে দাঁড়ায়। ওই তো হইলো আমার রাস্তার কাটা হয়ে খারাইছে। এই রাস্তার কাটাটা না থাকলে আমি তো নির্দ্বিধায় চলতে পারতাম। মহাজন, আপনি যদি কোনরে ফালাই দেই? আরে না, তুই তো এখনো কাজা রইছস। কারণ এই হাসান চৌধুরী আর খান পরিবার, এই অত্র এলাকার মানুষ জানে এই চৌধুরী বংশের সাথে আর এই খান বংশের সাথে চিরদিনই প্রতিদ্বন্দ্বিতা চলতেছে। এখন যদি ওই হাসান চৌধুরীর এই পৃথিবীর থেকে ওরে বাইর করে দেই, তাইলে এই অত্র এলাকার এবং থানা পুলিশ সবাই তখন আমার দিকে আঙ্গুল দিব যে এই হাসান চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা একমাত্র খান পরিবারের লোক। এই খান পরিবারের লোকই ওই হাসান চৌধুরীরে এই দুনিয়া থেকে আউট করে দিছে। আর শোন, চোখ খান খোলা রাখবি, আর যা করুন লাগে সেটা তো আমিই করু। কারণ এই খান পরিবারের লোক কোনোদিনও অন্য বংশের কাছে হারে নাই, আর হারবো না। তুই খালি চোখ কানটা খোলা রাখিস। ঠিক মহাজন। আয় আমার লগে। কখন ফোন দিছে যে এখানে দাঁড়ায় থাকতে? আমি আইসা দাঁড়ায় আছি, 1 ঘন্টার উপরে হয়ে গেল। একজনের জন্য কেউ ওয়েট করা এত যায়? কি জানি বলতেছিল, সেটাও বললো না। এত সময় ওয়েট করা যায়? বন্ধু, চলে আসছি। হ্যাঁ আইসস। জানোস এখানে কত সময় ধরে দাঁড়ায় আছি? আরে টাকা অ্যারেঞ্জ করতে একটু লেট হয়ে গেল। টাকা পয়সা অ্যারেঞ্জ করতে সমস্যা হয়ে গেছে। টাকা পয়সা কি দিছে তোরে? পুরো 50,000। 50,000 টাকা দিছে? কিন্তু একটা জিনিস বুঝতেছি না, আমাকে প্ল্যানিংটা কি? শোন, আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি তারা সবাই মিলে ছোটখাটো একটা ট্যুর দিয়ে আসি। না রে বন্ধু, ট্যুর তো অনেক দিলাম, কিন্তু একটা চিন্তা ভাবনা করতেছি, আমরা আজকে নাইট ক্লাবে মস্তি করব। কি বলছিস? নাইট ক্লাবে যাবি? আমি কখনো নাইট ক্লাবে যাইনি। আচ্ছা, নাইট ক্লাবে গিয়ে কি ডান্স করা যাবে? এইটা তুই কি কইতাছস? তুই যাস নাই এর জন্য তুই জানোস না, নাইট ক্লাবে সব কিছুর ব্যবস্থা করা আছে। তুই নাচবি, গাইবি, সব কিছুই করতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, তোদের সবাইকে আজকে আমি নাইট ক্লাবে নিয়ে যাব। যত খরচ আছে সব আমি দিব। আর দাঁড়া, নাইট ক্লাবে গেলে কিন্তু অনেক টাইমের ব্যাপার। তোর বাসা থেকে আবার টেনশন করবো না তো? শোন, আমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আর তাছাড়া আমাকে নিয়ে কেউ চিন্তা করলেও আমার কিছু যায় আসে না। আমার কাছে সবার আগে আমার বন্ধুরা। চল, তোদের সাথে আজকে সারাদিন সারা রাত এনজয় করব। আচ্ছা ঠিক আছে, চল চল। আমি শয়তান, তুই ওই লুকমান, ওই রিক্সার ভিতরে কিডা গেল রে? ওই রিক্সায় তো মহাজন আপনার ভাই গেল। আমার ভাই শুভ? আরে খেলা তো লাগিয়ে গেছে গা। খেলা জমে গেছে মানে? কেমনে খেলা জমলো? আরে বুঝছ নাই, খেলার লাগে তখন ক্ষীর হয়ে গেছে গা। খালি চামচ তখন খালি কাইটটা কাইটটা খামু। চিন্তা করিস না,
দেখ সামনে কি খেলাটা খেলাই। আয়, আমার লাগায় ইদ্রিস সাহেব, হ্যাঁ, নদীর দুই পাশের জমি কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমরা যদি দুই ধারের জমি কিনতে পারি, এইখানে কারখানা করে অনেক লাভবান হতে পারবো। কারণ হচ্ছে যে ধুলাবালি ময়লা টোলা সমস্ত কিছু নদীর মধ্যে চলে যাবে, আমাদের এক্সট্রা খরচ করতে হবে না। আপনি যত দ্রুত সম্ভব দুই ধারের জমি কেনার ব্যবস্থা করেন। যতই টাকা লাগুক, নদীর দুই পাশের জমি কিন্তু আমার চাই। আসলে এই জায়গাটা খুব পারফেক্ট। নদীর পাড়ে তো মিল ফ্যাক্টরি হলে সবচেয়ে ভালো হয়। এই জায়গাটা আপনি চাইলে আমি কালকে এটা ব্যবস্থা করে নিয়ে দিতে পারবো। তুই খালি টেহা টেহা করস, খালি টাকা দেও কিন্তু কাম কাজের বেলায় তো কিচ্ছু দেখি না। কাম কাজ তো সবই করি। সবই করো, তোরে কইছি অত্র এলাকার খবর টবর নিয়ে আসবি, তার তো কোনো খবর নেই। হ্যাঁ, আপনি দ্রুত এই সমস্ত ব্যবস্থা করেন, আর কাগজপাতি যা কিছু করা লাগে আমি করতেছি। হ্যাঁ, কালকে সব কিছু রেডি করে আমাকে দেন, আমি এই করে দিচ্ছি। ওই লোকমান, কিরে ওটা কিডা? চৌধুরী তো দেখ। হঠাৎ করে এই চৌধুরী সাহেবের এই নদীর পাড়ের জমির মধ্যে চোখ পড়লো কেমনে? আর তুই কি করস? হ্যাঁ, তোরে কইছি অত্র এলাকার খোঁজ খবর আমার আইনা দিবি। হ্যাঁ, এনে চৌধুরী সাহেব এসে জমি দেখতেছে, আমরা কেউই জানি না। কি করস? আমি তো সারাদিন আপনার এলাকার সব খোঁজ খবর দেই। এলাকার সব খোঁজ খবর আমারে দিই? হ্যাঁ, আর এদিকে চৌধুরী সাহেব সাহিরে আমার কইজার ভিতরে জমি দেখতেছে, আর ও কইতেছে এলাকার সব খবর আপনারে দিই। আচ্ছা, ওদিকে গিয়ে কাগজপত্র ঠিক করি। আচ্ছা, আসেন। ঠিক আছে, চলো। তাই চৌধুরী সাহেব, এত ভালা ভালা জমি থাকতে এই নদীর পাড়ের জমির মধ্যে আপনার চোখ গেল কেমনি? শোনেন চৌধুরী সাহেব, এই যে জমিগুলো আপনি দেখবার আইছেন না, এই জমিগুলোর মধ্যে আমি 50 লাখ টাকা ইনভেস্ট করে থুয়ে দিছি। তো বুঝতেই পারছেন কি এর লাগে ইনভেস্ট করছি। আর এই জমিগুলা মনে করেন যে আমার একটা কলজা, আর এই জমির ভিতরে যে চোখ দিব, হ্যাঁ তো মনে হয় যে আমার কলজার ভিতরে কূপ দিব। আর আমি খান সাহেবের কলজার ভিতরে যদি কেউ কূপ দেয়, তা তো অতীতের রেকর্ড দিয়ে এটা জানেনি, সেটা প্রয়োগ করতে আমি দ্বিধা করুম না। খান সাহেব, আপনি আমাকে টাকার গরম দেখান। আপনি কি বললেন? এই জমির পিছনে আপনি 50 লক্ষ টাকা ইনভেস্ট করে রাখছেন। আমি চৌধুরী, আমি টাকা দেখে কখনো ভয় পাই না। আপনি 50 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, এই জমির জন্য আমি 1 কোটি টাকা রেডি করে রেখেছি। আপনি আমাকে টাকার গরম দেখান। এই চৌধুরী সাহেব, টাকার গরম দেখায়েন না, বেশি টাকার গরম দেখাইতে নাই। টাকা কিন্তু আমারও আছে, আমিও ইনভেস্ট করতে পারি। কিন্তু তাই কইতাছি, আমার এই বায়না করা জমির মধ্যে আপনি নাক গলাইতে আইসেন না। আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমি থাকি। একটা কথা মনে করে রাখেন, এই অত্র এলাকার মধ্যে কিন্তু চৌধুরী পরিবার আর এই খান পরিবারই কিন্তু আছে, আর মাঝখানে যা আছে সব কিন্তু নদী। খান সাহেব, আপনি আমাকে থ্রেট দিলেন। আপনার কথাটা একটু বেশি কড়া হয়ে গেল না? আমি চৌধুরী, আমার এই জমি পছন্দ হয়েছে মানে এই জমি আমার লাগবে এনি হাউ। এই জমির জন্য যদি আমাকে 100 জনকে আমার পায়ের নিচে পিষে দিতে হয়, তবুও আমি একটু পিস পাবো না। এই চলেন। হ্যাঁ, চলেন সাহেব। চৌধুরী সাহেবের সাহস কত, আমারে কোটি কোটি টাকার ভয় দেখায়। আমিও এই জমিটার মধ্যে 50 লাখ টাকা আমি খরচ করছি। আমিও তো জীবন থাকতে ছেড়ে দিব না, প্রয়োজনে মার্ডার হইব, মামলা হইব। আয় বন্ধু, কয়টা বাজে রে? কয়টা বাজে? একটা বাজে, মাত্র একটা বাজে। একটা বাজে গেছে? আচ্ছা শোন না, আমি কিন্তু আজকে সেই মজা পাইছি। আমি আমার জীবনে এমন এনজয় কোনোদিনও করি নাই। সত্যি কথা কইতে আসছিস, তুই যাইতে চাইছিলি টুরে, আর আমার কথায় নাইট ক্লাবে নিয়ে গিয়ে ধরে এত মজা দিছি, এত মজা দিছি। আরে সত্যি কথা কইতেছি, শোন, আমার যে বাবার ভাইটা আছে না, আমার
আমার বাড়ি থেকে বাইর হইতে দেন না, আমার একটু এনজয় করতে দেয় না, খালি বাড়ির ভিতরে বন্দি করে রাখে। আমি আছি না, আমি তোর সব জায়গায় ঘুরতে লয়ে যাবো, তুই কোনো চিন্তাই করবি না, বুঝছ? তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু। আয় বাড়িতে যাবো। এ কি বাবা, আপনি এখনো ঘুমান নাই? আরে ঘুমাবো কি করে, তোর বোনটা বাইরে রয়েছে, তাকে বাইরে রেখে কি ঘুম আসে আমার? কি বলছেন আপনি? প্রায় 2টা বেজে যাচ্ছে। ওহো বাবা, প্রায় তো 2টা বেজে যাচ্ছে। 2টার মধ্যে আমার একটা জুম মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমি যদি অ্যাটেন্ড না হইতে পারি তাহলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। আচ্ছা বাবা, মিটিংটা করতে আমার বেশি সময় লাগবে না। ও আসুক, আপনি ঘুমিয়ে পড়েন, আমি ওর সাথে কথা বলে নেব, ঠিক আছে? পূর্ণিমা, বাবা তুমি ঘুমাওনি? ঘুমাবো মানে? তুমি এত রাত অবধি বাইরে ছিলে কেন? তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি এত রাত পর্যন্ত বাইরে থাকো। তোমার এত রাত হলো কেন বাসায় ফিরতে? বাবা হয়েছে কি, আমি আসার সময় একটাও গায়ে পাচ্ছিলাম না, এর জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। তাছাড়া আমি চৌধুরীর বাড়ির একমাত্র মেয়ে, আমাকে কে কি বলবে? আর এখনকার যুগের মেয়েরা একটু একটু লেট করেই। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘরে গেলাম, বাই। মেয়েটা কি হয়ে গেল, এইভাবে নেশা করে বাড়িতে ফিরে? মেয়েটাকে আদর দিতে দিতে একবারে বাদর হয়ে গেছে। না, এই ব্যাপারে হাসানের সাথে আলাপ করতে হবে। বাবা, কি হয়েছে? এত জরুরিভাবে আমাকে ডাকছো কেন? আর মিস্ত্রি কোথায়? তাদেরকে বুঝলাম না, কাজ বন্ধ কেন? আরে ওদেরকে বিদায় করে দিয়েছি তোকে একটি কথা বলার জন্য। শোন, পূর্ণিমা এখন বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, ওকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা, আপনি কেন বুঝতেছেন না? আমার একটা মাত্র বোন, আমার বোন বাংলাদেশ পড়া শেষ করবে, শেষ করার পরে বাইরের দেশে গিয়ে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে যখন বাংলাদেশে আসবে, তারপরে না হয় আমরা সবাই মিলে দেখে শুনে একটা স্বনামধন্য ছেলে দেখে বোনের বিয়ে দিব। কিন্তু এখন কেন আপনি বিয়ে দিতে চাচ্ছেন আমি বুঝতেছি না তো। আরে তোর বোনকে তুই ব্যারিস্টারই বানাবি? আরে ব্যারিস্টার হওয়ার আগে তো তোর বোন ওই কুপথে যাচ্ছে, রাত করে মদ খেয়ে বাড়িতে ফিরে। তুই ভাবতে পারছিস একটা মেয়ে মানুষ হয়ে মদ খেয়ে বাড়িতে ঢুকে? তোর মা মারা যাওয়ার পর তোর বোন আমার হাত ছাড়া হয়ে গেছে। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, পূর্ণিমার বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, বুঝতেছে না কেন? এই বয়সে ছেলে মেয়েরা একটু লেখাপড়া করতে গেলে, ভার্সিটিতে গেলে বন্ধু বান্ধবের সাথে একটু নেশা টেশা করতে পারে, এটা সিম্পল বিষয়। এইটা নিয়ে তুমি কেন রাগান্বিত বলো তো? চুপ! আর একটা কথা, আমি যেটা বলছি সেটাই হবে, এটাই আমার শেষ কথা। বুঝলাম না, হঠাৎ করে বাবার কি হলো? বোনের বিয়ে এখনই দিতে চাই। হ্যালো, তার বাচ্চা এখন আমার দিকে তাকায় আছে। আমি আমি যে কি করবো, আমার তো মাথা কাজ করতেছে না। তুই কেমনে পারলি হ্যাঁ আমার সাথে কাজটা করতে? আমি আমার বাপ ভাইরে কেমনে বুঝামু? তার আমার কথা শুনবো? আমার জীবনটা পুরো নষ্ট করে দিছোস। আমি কিনা তোরে আমার বন্ধু ভাবতাম, সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম। আমার টাকা দিয়ে তুই সারা জীবন চলে আসছোস, আর তুই কিনা আমার সাথে এত বড় একটা অন্যায় করতে পারলি। শোন, তোর শাস্তি পাইতে হইব, চরম শাস্তি পাইতে হইব। তুই আমার সাথে যে কাজটা করছিস, এই কাজের জন্য তোর শাস্তি পেতে হবে, আর সেই শাস্তি আমি নিজের হাতে তোকে দিব। আয় আমার সাথে। ছোট সাহেব, ছোট সাহেব, আমি এলাকায় খবর নিয়েছি আপনার শত্রু যে লিটন আছে না, তার ভাইয়ের সাথে হলো এই সম্পর্ক আপনার বোনের। হোয়াট? কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? না, এলাকায় তো তাই শুনলাম আমি। আপনার কথা শুনে আমার কাছে কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। লিটন খান তাহলে কি আমার বোনকে তার ভাইয়ের সাথে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে
আমার কোনো ক্ষতি করতে চাচ্ছে না। আমার বোন তো এরকম কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, যদি সত্য হয় এইটার বিচার আমি করব। আর যদি আমার বোনের সম্পর্কে যে কথা বলেছেন আপনি, এটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আপনাকে যে আমি এত আদর যত্ন করে আমার সাথে রেখেছি, আমি কিন্তু আপনাকে রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসে, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা, ঘটনা তো একটা ঘটে গেছে। আরে ঘটনা ঘটে গেছে? কি ঘটনা ঘটে গেছে? আপনার সব স্বপ্ন পূরণ হইতে যাইতেছে। আমার স্বপ্ন পূরণ হইবার যাইতেছে? কি কস তুই? এই খুইলা কত? চৌধুরী বাড়ির ভাইয়া তনিমা আছে না, ওই যে হাসান সাহেবের ছোট বোন, যে হচ্ছে আপনার একদম জাত শত্রু, সেই তনিমা আপনার ভাইয়ের লগে বিয়ে হইছে। আরে তুই আমার শুনালি কি? আমার তো খুশিতে নাচবার ইচ্ছা করতেছে। এই তুই ওরা গেছে কই? আপনি গোবারের দিকেই আইতাছে। আমার বাড়ির দিকে আইতাছে? তাড়াতাড়ি ধান দুপে রেডি করতে ক। আর ওই যে লগিন যাইলে আছে না, ওরে 10 কেজি ওজনের রুই মাছ দিতে ক। আর ঘোষ গো খবর দে, ভালো করে মিষ্টি বানায় আমার বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য। দই মিষ্টি মাছ আজকে খাওয়াইয়া ওই চৌধুরী বাড়ির মাইয়ারে ব্যাং ফুটা কইয়া বললাম। তাড়াতাড়ি আয় আমার সাথে। শোন, চৌধুরী বাড়ির মাইয়া মানে কি জানো? ওই চৌধুরী বাড়ির অর্ধেক সম্পত্তি আমার বাড়িতে আইব। আয় আয় আয়। বাবা, বাবা, এইটা আমি কি শুনতেছি? আমার এইটা শোনার পরে মাথা পুরোটাই গরম হয়ে গেছে বাবা। আমি মানতে পারতেছি না। কি হয়েছে? আরে আমার আদরের ছোট বোন, আমার আদরের ছোট বোন নাকি আমার শত্রু খান সাহেব তার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক করে, তার সাথে মেলামেশা করে। এগুলাকে আমি মানতে পারি। আমার এটা শোনার পরে মাথায় কোনো কিছুই কাটতেছে না। আরে আমি তো আগেই বলেছিলাম, এখন তুই বল। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আমার আপনার কথা শুনে সবকিছুর খোঁজ নেওয়া উচিত ছিল। আমি কেন যে আমার বোনটাকে আদরে আদরে। কি রে বোন, তুই বিয়ের শ্বাস ছাড়ছিস কেন? আমি তো ঠিক বুঝতে পারলাম না বোন, কি হয়েছে তোর? ভাইজান, তুমি আবার মাফ করে দিও। আমি তোমার অনুমতি ছাড়া ওর বিয়ে করে ফেলছি। কি? তুই বিয়ে করেছিস মানে? বাবা আপনি থামেন। এই বোন, তুই এটা কি বলছিস? আরে তুই বিয়ে করছিস মানে? তুই বিয়ে করছিস ঠিক আছে, আমি তো সব কিছু মেনে নিতাম, কিন্তু তুই এটা কি করছিস? আমার সারা জীবনের মান সম্মান সব কিছু ধুলোর সাথে মিশাই দিলি। তুই কেন করলি এটা? আরে আমাদের শত্রু ওই লিটন খানকে তুই চিনিস? আমার সারা জীবনের শত্রু, আমার বাবার শত্রু। আর আমাদের শত্রুর ছোট ভাইকে তুই বিয়ে করেছিস। এই বোন, আমি তো এটা চাইনি। তুই যখন যা চেয়েছিস আমি দিছি, তুই যখন যেই কয় টাকা চেয়েছিস আমি দিছি। তুই মদ খেয়ে মানুষের সাথে মাতলামো করছিস, আমি তাও কিছু বলিনি। পড়াশোনা করতে চাইছি, ব্যারিস্টার বানাতে চাইছি, দেশের বাইরে পাঠাইতে চাইছি। আর তুই কি করলি? আমার সেই আদরের বোনটা আজকে আমার আর আমার বাবার মুখে চুনকালি মেখে দিলি। কেন করলি তুই এটা? তুই বিয়ে করতে আমি সবকিছু মানতাম, তুই কেন আমাদের শত্রুর ভাইকে বিয়ে করলি বল? ভাইজান, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার পরে সব কিছু বুঝাই বলবো। এখন তুমি মাথা গরম করো না। চুপ! তুই যেই কাজটা করেছিস আমার মাথার মধ্যে কি ঘুরছে জানিস? বোনডে, তুই ওরা ডিভোর্স দিয়ে দে বোন। আমার কথা শোন। এই কেন করলি তুই এটা? এটা চৌধুরী পরিবার। এই পরিবারের মেয়েকে ভরণ পোষণ দিতে পারিস তুই? তুই জানিস আমার বোনের মাসিক খরচ কত? যোগ্যতা আছে তোর? এই তোর বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও আমার বোনকে একটা মাস ঠিক মতন খাওয়াইতে পারবি না। বুঝতে পারছি এইটা তুই আর তোর ভাইয়ের চালাকি। আমার বোনকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে আমার বাবা আর আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাস না?
টাকার দরকার তো, তাই না? কত টাকা লাগবে, কত টাকা লাগবে তোর আমাকে বল। আমি আমি তুই যেই কয় টাকা যাবি আমি সব টাকা দেবো, কিন্তু তুই আমার বোনের ডিভোর্স দে ভাই। আমি তো দুটা পায়ে ধরি ভাই, আমার বোনের ডিভোর্স দিতে। বোন তুই শোন, আমার কথা শোন, আমার বোনের কি বলছি আমি তোরে? ভাইজান কি শুরু করছো তুমি? দেখো ভাইজান, ওরা আমি যেভাবে হোক না কেন বিয়ে করছি, তো আমার স্বামী, তোমার সাথে এমন ব্যবহার কেন করতেছো? আর তাছাড়া ওরা আমি ভালোবেসে বিয়ে করছি। ভালোবাসা না? ভাইজান তোমার এত বড় সাহস কিভাবে হয়? তুমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ের গায়ে হাত তুলতেছো? তাছাড়া তোমাকে এত সাহস কে দিছে আমার ব্যাপারে এতগুলো কথা বলার? তুমি কি ভুলে গেছো এই চৌধুরী বাড়ির একমাত্র উত্তরাধিকারী আমি? আগেই জানতাম আমার চুল দাড়ি এমনি পাকেনি, তুই যে একটা অঘটন ঘটাবি আমি আগেই বুঝে ফেলেছি। এই জন্যেই আমার যত সয় সম্পত্তি আছে সব আমি আমার ছেলের নামে লিখে দিয়েছি। বাবা, আমি তোমার নিজের মেয়ে, তুমি কিনা তোমার সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে না দিয়ে তোমার এই সৎ ছেলের নামে লিখে দিয়েছো? চুপ! আর একটা কথা বলবি না, তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। যা এই মুহূর্তে আমার সামনের থেকে দূর হয়ে যা। বাবা, বুঝতে পেরেছি সবই তোর চাল, তাই না? তুই আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব লিখে নিয়েছিস। আমি সবকিছুই বুঝতে পেরেছি, তুমি চলো আমার সাথে। বাবা, বাবা, বোন যাস না বোন, প্লিজ তুই আমার একটু কথা শোন। আমি জানি আমি তো তোর আপন ভাই না, সৎ ভাই, কিন্তু একটা কথা বিশ্বাস কর বোন, আমি তোকে কখনো সৎ বোনের চোখে দেখি নাই। আমি তোকে আমার নিজের বোন মনে করেছি। তুই যখন যা চেয়েছিস আমি তাই দিয়েছি, তুই যখন যা বলেছিস আমি তাই শুনেছি। তুই আমাকে ভাই বলে মানতে পারছিস না। আচ্ছা ঠিক আছে, তোর জমি লাগবে তো না? তোর সমস্ত সম্পত্তি লাগবে তো না? আমি সমস্ত সম্পত্তি তোর নামে করে দিব বোন। তুই দয়া করে আমার একটা রিকোয়েস্ট রাখ। দেখ না তোর বাবাটা কত কষ্ট পাচ্ছে, আমার একটা কথা শোন বোন, আমি তোকে হাত জোর করে বলতেছি, তুই আমার একটা কথা শোন। ওই ছেলের হাতটা ছেড়ে দে, ওর সাথে তুই কখনো সুখে থাকতে পারবি না। ওর হাতটা ছেড়ে দেবো। আমি আমার একটা কথা রাখবো ভাইজান, আমি ওর হাতটা ধরেছি ছেড়ে দেওয়ার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। তাছাড়া আমি সুখে থাকতে পারবো কি পারবো না সেটা নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, কারণ তোমার আসল রূপটা আমি জেনে গেছি। সামনে সামনে থেকে চলো, চিন্তা করো না, আমার ভাইয়ের কইলে সব কিছুই সমাধান হয়ে যাবে। আরে ভাই আয় বলছস ভাই রে, আমি এতদিন তো তোর কোনো দায়িত্ব আমি পালন করতে পারি নাই। এতদিন একটা কাম করছস আমারে না জানাইয়া, এই চৌধুরী বাড়ির মেয়েটারে তুই বিয়ে করছস। আমার কোন আপত্তি নাই, কারণ চৌধুরী বাড়ির আদরের বোন হ্যাঁ হইল ওই খানবাড়ি পরিবারের আমার ছোট ভাই বউ, মানে এই বই এই বাড়ির দায়িত্ব সম্পূর্ণ কিছু পালন করবা। যা বউ নিয়ে ঘরে যা, আবার একটু পরেই তো চৌধুরী সব মিষ্টি মুষ্টি নিয়ে আমার বাড়িতে আয়া পড়বো নে, তোর আর এক ঝামেলা না, তাতেও কোনো সমস্যা নাই। চৌধুরী সব আমার বাড়িতে আমাদের আগে আমি মিষ্টি মুষ্টি দই টই দিয়ে একদম ভইরে রাখছি। ওই যে নগেন যাইলা আছে না, ওর কাছ থেকে 10 কেজি ওজনের রুই মাছ, আর ওই যে সুনীল ঘোষ আছে ওরে তো অর্ডার দিছি, একদম দুধের সর দিয়া খালি মিষ্টি বানাইছে। চৌধুরী সব তো খাইয়া একদম ব্যায়াম ফুটা ফুটা যাইব। যা নিয়ে ঘরে যা, করে যাও। ভাইজান, চৌধুরী বাড়ির লোক কোনোদিন আমাকে খান বাড়িতে আইব না। কেন? আমার আত্মীয়, এই খান বাড়ির আত্মীয় চৌধুরী বাড়িরা হ্যাঁ আইব বুক ফুলাইয়া, এলে কেমন কথা কও? 1-2 আত্মীয় এক জায়গায় বইসা আমরা খানা দানা করুম, কত আনন্দ হইব, আইব না কে? ভাইজান, ও খান পরিবারের পোলারে ভালোবাসে দেখিয়া চৌধুরীর সাপরে রাজ্য করছে। কি? এই কি করিস হবু তুই? এই তেজ করছে, তার মানে
তেজ্য করা মানে তো রাস্তার ভিখারি, আর রাস্তার ভিখারির লগে আমার এই খান বাড়ি পরিবারের আমার ছোট ভাই একজন ভিখারি রে বিয়া কইরা আমার ঘরের মধ্যে নিব না, আমি তো এইটা মাইনা নিব না। এই ভিখারিকে এই বাড়ি থেকে বাইর করে দে। এই তুই কই যাস? তুই হইলো আমার ছোট ভাই, আমার কলিজার টুকরা, এই খান পরিবারের তুই হইলো আমার আদরের নয়নের মনি ছোট ভাই, আর তুই এই ভিখারির লগে রাস্তাতে যাবি, আমার কি মান সম্মান থাকবো? হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে। ভাইজান তুমি আর কি কইতাছো? এই তনিমার হাত ছাইড়া দিতে? তুমি জানো ভাইজান এই তনিমা আমার জন্য কি করছে? ও আমারে ভালোবাসার কারণে চৌধুরী সাহেব ওরে তেজ্য করছে, আর ও তেজ্য হওয়ার পরে আমার হাতটা শক্ত করে ধরে রাখে ওই বাইক থেকে চলে আসছে। আর তুমি কি কইতাছো এই দুঃখের সময় আমি ওর হাত ছাইড়া দিব? না ভাইজান, আমি যে তোরে ভালোবেসে বিয়ে করতে পারছি, ওর দুঃখের সুখে আমি সবসময় ওর পাশে থাকবো। আমার ছোট ভাই, আমার শুভ, আমার কথাটা বুঝ, আমি তোর বড় ভাই, আমি তোর কোনোদিনও খারাপ চাবো না। একটা কথা মনে করে রাখিস, অভাব যখন দরজা দিয়ে ঢুকে না, ভালোবাসা তখন কিন্তু জানালা দিয়ে পালায়। আর এই ভিখারির হাত ধরে যখন রাস্তায় যাবি, মানুষের কাছে হাত পাতবি, তখন কি এই লিটন খানের মান সম্মান থাকবো? ভাইজান আমি যেহেতু তনিমারে ভালোবেসে বিয়ে করতে পারছি, আমি সব সময় ওর সুখে থেকে পাশে থাকার চেষ্টা করি। ভাইজান তুমি যেহেতু তনিমার এই বাড়িতে স্থান দিতে চাও না, আমিও এই বাড়িতে থাকতে চাই না। তনিমা চলো। শুভ, আমার ছোট ভাই, তুই যাস না, আমার কলিজার ভাই। ঠিক আছে, চৌধুরী পরিবার তার আদরের বন্ডে যদি ত্যায্য করতে পারে, আর আমিও আমার এই ছোট ভাই শুভরে আমি ত্যায্য করে দিলাম, ওর জন্যে আমার এই দরজার চিরদিনের জন্যই বন্ধ। দেখো কি হয়ে গেল। আমি ভেবেছিলাম বিয়ের পর হয়তো বা সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সমস্যা তো আরো বেড়ে গেল। আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম, তোমাকে তোমার ভাই তোমার বাড়ি থেকে বের করে দিল। এখন যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। সব দোষ আমার একটা ভুলের কারণে আজকে এই অবস্থা। দেখো আমারে বিয়ে করার কারণে আজকে তোমার ভাব তোমার তাজ্য করছে। লাস্ট মুহূর্তে আঙ্গ বাড়িতে এলাম, আমার ভাইও আমাকে বাড়ি থেকে বাই করে দিল। তাই কইতাছি কি, তুমি তুমি তোমার বাড়িতে চলে যাও, প্রয়োজনে আমার ডিভোর্স দিয়ে দাও। কিন্তু বিশ্বাস করো এখন আমার মাথায় কিছুই কাজ করতেছে না। এখন আমরা কোথায় যাব, কি করব, কি খাবো? তুমি কি আমার সাথে থাকতে পারবা? তাই বলতেছি তুমি তোমার বাড়িতে চলে যাও। তুমি এসব কি বলতেছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? শোনো, আমি চৌধুরী বাড়ির মেয়ে, আমি যেইটা একবার মুখ দিয়ে বের করি সেটাই করি, আর আজও সেটাই করব। যেহেতু আমি ওই বাড়ি থেকে বের হয়ে আসছি, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না, আর যদি যাই তোমাকে সঙ্গে করে নিয়েই যাব। আর শোনো, তুমি এত কিছু চিন্তা করো না, দেখবা একটা না একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর আমি তো আছি, আমি সব কিছু সামনে নেব। চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে গেলে আমাদের কেউ খুঁজে পাবে না। আসো। হাসান, তুমি কাজকর্ম বন্ধ করে দিয়ে এইভাবে বসে বসে কি ভাবছো? বাবা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কাজকর্ম ফেলে রেখে কেন এখানে বসে আছি। আপনি তো বুঝতে পারছেন। আচ্ছা বাবা, আমি তো আপনার সৎ সন্তান, রাস্তার ভিখারি, এতিম। পৃথিবীতে আমার বাবা মা কেউ নেই। আপনি কেন আমার মতন একটা এতিম ছেলের জন্য আপনার নিজের মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বলেন তো? আমি তো বাবা এরকম কিছু চাই নাই। আপনার মেয়েকে আমি আমার নিজের বোন ভেবেছি। আমার আপন বোন যদি থাকতো, আমার আপন বোনকে আমি যেভাবে আগলিয়ে রাখতাম, আপনার মেয়েকে আমি সেভাবেই দেখেছি। আপনি সামান্য একটা এতিম ছেলের জন্য কেন আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিলেন? আপনি ভুল করছেন বাবা। আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন কেন?
আপনার মেয়ে যেহেতু বলেই দিয়েছে তার সম্পত্তির ভাগ চাই, আপনি আমার নামে যে সমস্ত সম্পত্তি দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল দিয়েছেন, বাবা আপনি আপনার মেয়েকে দিয়ে দেন। আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি বাবা, প্রয়োজনে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি চাই না আমার জন্য আপনার সংসারে অশান্তি হোক, আপনার মেয়ে কষ্ট পাক। দেখা যাক, ওর নাম আর আমার সামনে নিবি না, ওর নাম আর তুই মুখেও নিবি না। তুই তো জানিস এই চৌধুরী বাড়ির মান সম্মান ধোলাই মিশিয়ে দিয়ে চলে গেছে। ওর ছোটোবেলায় মা মারা যাওয়ার পরের থেকে ওরে অনেক আদর দিই, অনেক যত্ন করে ওকে মানুষ করেছি, ওকে অভাব বুঝতে দেয়নি। কিন্তু কিন্তু কি করলো, ও আমাদের মুখে চুন কালি মেখে দিয়ে ওই খাবারের পোলার সাথে বেরিয়ে গেল। বাবা আমি তো এতিম ছেলে, আপনি আমাকে বাবার আদর যত্ন করে বড় করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বাবা, কিন্তু আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, আপনার মুখ দেখলে বোঝা যায়, আপনার চেহারা দেখলে বোঝা যায় বাবা। আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবা আপনি সুখে নেই, আপনি অনেক কষ্ট পাচ্ছেন বাবা। আপনি কেন আমার মতন একটা এতিম ছেলের জন্য কষ্ট পাবেন বাবা? এর থেকে ভালো হয় আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, দুদিন কষ্ট পাবেন, কিন্তু আপনার মেয়ের জন্য সারা জীবন আপনাকে কাঁদতে হবে বাবা। আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দেন, আমাকে কেন রাখবেন? আমি এই বাড়ি থেকে চলে যাই, আমি 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 কোনো কষ্ট পাবো না। যদি আমাকে কখনো আপনার বিপদে প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আমার নিজের বাবা মনে করে আপনাকে হেল্প করব, আপনাকে সাহায্য করব। তবু বাবা আপনার দুইটা পায়ে ধরে বাবা, আপনি আপনি আমাকে বাড়ি থেকে বের করে আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন বাবা। আপনারাই কষ্টজনিত চেহারা আমি সহ্য করতে চাচ্ছি না বাবা। আপনি আমার এই রিকোয়েস্টটা রাখেন, আমি আপনাকে কিছু বলতে হবে না, আমি নিজে থেকে বাড়ি থেকে চলে যাব। আপনি আমার রিকোয়েস্টটা রাখেন না বাবা, আমি সত্যি বলছি, আমি চলে যাবো। আপনার মেয়েকে নিয়ে আসেন, আমার বোনটাকে নিয়ে আসেন বাবা। না, ওর নাম আমার সামনে আর উচ্চারণ করবি না, তোর যা করছিস তুই তাই কর। শোনো, আমাদেরকে থাকার জন্য এই ঘরটাই দিছে, আমাদের একটু কষ্ট করে হলেও এখানে কিছুদিন থাকতে হবে। এখানে তো থাকা লাগবো, কিন্তু আমি চিন্তা করতেছি তুমি কি এখানে থাকতে পারবা? তোমার সমস্যা হইব না? আরে না না, আমার কোনো সমস্যা হবে না, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আরেকটা কথা, আমরা তো বাসা থেকে আসার সময় দুইজনের একজনের কেউ কিছুই নিয়ে আসিনি। থাকতে হলে তো আমাদের কাপড় চোপড় লাগবে, রান্না বান্না করার জন্য কিছু জিনিসপত্র লাগবে, বাজার সদাই লাগবে, টাকা। দাঁড়াও, এই যে আমার মায়ের দেওয়া এই চেনটা তুমি বিক্রি করে আপাতত কিছু জিনিসপত্র নিয়ে আসো। যেমন ধরো তোমার আর আমার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসবা, কিছু বাজার সদাই নিয়ে আসবা, আর হচ্ছে হাঁড়ি পাতিল যা লাগে টুকটাক রান্না করার জন্য নিয়ে আসো। আমি তোমার বিয়ে না করলে বুঝতে পারতাম না তুমি আমার এতটা ভালোবাসো। তুমি শেষ পর্যন্ত কিনা তো মায়ের দেয় চেনটা আমার দিলা বাজার করার জন্য। আরে তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না, এখন তোমাকে চেন দিছি, 2 দিন পর তুমি আবার আমাকে কিনে দিবা, সমস্যা কি? আমাদের সবসময় তার খারাপ দিন যাবে না। তুমি যাও, তাড়াতাড়ি যাও, রান্না করতে হবে, আমার কিন্তু ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, এটা ধরো, আমি কাল বাজারে যামু আর আমু, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা তুমি দেখে থাকো কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা।
খান সাহেব। কিরে কিছু কবি? হ খান সাহেব, আপনি তো আপনার ভাইটারে জিদের কারণে বাড়ি থেকে ত্যায্য করে দিলেন। খান কেন? খান পরিবারের কেউ না। আজকে 2টা বছর আগে ওই চৌধুরী বাড়ির তেজ্য মেয়ের লগে হাত ধরে বাড়ি থেকে বাইরে গেছে। আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নাই। আমি কেমন আছি, কি করতেছি, একটুকু খোঁজ খবর নেওয়ার কোনো দরকার ছিল না? ওই চৌধুরী বাড়ির তেজ্য মেয়ের লগে হাত ধরে বাড়ি থেকে বাইরে গেছে। ওর কথা আমার কাছে কবি না, আমি ওরা ভুলে গেছি। আমি জানো আমার কোনো ছোট ভাই নাই। এই খান পরিবারে ভাই একজনই, সেটা হলো লিটন খান। আপনার কি খোঁজ নেওয়া দরকার না আপনার বাইরে? কি তুই আমার লোক হইয়া তুই তাদের চামচাগিরি করতে আসছস? আমি খান পরিবারের লিটন খান যাব ওই ভিখারির খোঁজে? খান সাহেব, তবু আপনার একটু বাইরে খুঁজে বের করা উচিত। অসম্ভব, কারণ আমি লিটন খান। আমি ওই ভিখারির খোঁজে আমি রাস্তায় বেরোবো? আর তোকে আমি বলে দিই, ওদের কথা যদি আর কোনোদিন আমার সামনে বলতে আসিস তাহলে এই বাড়িতে আসবি না। যা, বেরো আমার সামনে থেকে, বেরো। যত সব। হাসান, আরে নিজের বাড়ির রাস্তা, তারপরে তো চাপা করে ফেলে দিলি। 10 ফিট করার কথা, সেই জায়গায় 8 ফিট হয়ে যেতেছে রাস্তা। সেই জায়গায় তো গাড়ি আপ ডাউন করতে পারবে না। বাবা ওই আসলে হয়েছে কি, এই পাশে তো পুকুর ছিল, জায়গা ছিল না, এই জন্য 8 ফিট করতেছে। আর এই সাইডে তো পুরো জায়গাটাই আমার। এই সাইড দিয়ে একটু স্যাগার দিয়ে মাটিটা ফালাই নিতি, তাহলে তো রাস্তাটা বড় হয়ে যেত। এটা তো নিজের বাড়ির রাস্তা, গাড়িটা আপ ডাউন করতে হবে না? আসলে বাবা সত্য বলতে কি, আমার আদরের ছোট্ট বোনটা 2টা বছর আমাদের মাঝে নেই। তাকে কোথাও খুঁজেও পাচ্ছি না। জানি না সে কেমন আছে, কি খায় না খায়, কোথায় ঘুমায়। আমার বোনটার কথা মনে পড়লে আমার কোনো কাজের প্রতি মন বসে না বাবা। চুপ! ওর নাম আমার সামনে নিবি না। ওই চৌধুরী বাড়ির মান সম্মান সব ধরাসাত করে গিয়েছে। আর ও আমার মুখে, তোর মুখে চুন কালি দিয়ে চলে গেছে। সেই জন্য বলছি, ওর নাম আমার সামনে নিবি না। চল বাসায় চল। এ ভাই, চেগার দিয়ে বালি টালি দিয়ে আরো 2 ফিট ওটাকে বাড়াই দিবেন। হ্যাঁ, ও তনিমা, আমার বিষের বড়ি, ট্যাবলেট, হাসান সব শেষ হয়ে গেছে। আমি আর বিষের জ্বালা সহ্য করতে পারতেছি না। আমার যেমনি হোক তুমি ওষুধের ব্যবস্থা করে দিও। আমি না এই বিষের জ্বালায় মনে হইতেছে মইরা যাবো। আমি কি করুম তুমি কও? আমি তো চেষ্টা কম করতেছি না। আমি যে বাড়িতে কাম করতাম ওই বাড়িওয়ালাও আমার মানা করে দিছে। তোমার একটু সেবা যত্ন করে আমার একটু যাইতে দেরি হয় দেখা ওনারা কইছে নতুন কামের লোক রাখবো, আমার আর কাম করতে হইব না। দেহ ভাগ্যের কি পরিহাস, তুমি আমার কাছে হার পর দিয়ে গেলে কষ্টে আছো। তুমি এমনি করে কেন কইতেছো? তোমার খারাপ সময় যাইতেছে এটা ঠিক আছে, আমি কি তোমার সাইডে চলে গেছি? সেই 2 বছর আগে তোমার পাটা ভেঙে গেছে, তুমি উঠতে পারো না, কোনো কাম কাজ করতে পারো না। আমি তো চেষ্টা করতেছি তোমার সাহায্য করার জন্য। তোমার তো কোনো কাম কাজ আমি করতেও দেই না। আর তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। দেখবা একদিন আমাকে সব সমস্যার সমাধান হয়ে যাব। আমরা 2 জনে সুখে শান্তিতে সংসার করবো। বেলা যাইতেছে গা, আমার একটা কামের ব্যবস্থা করা লাগবো। তুমি থাকো, আমি আসি। জিহারে যাও, দেখে যাইও। আরে চৌধুরী সাহেব, হঠাৎ করে এই খান বাড়ি গেটের সামনে ঘোরাফেরা করতেছেন? দেখেন খান সাহেব, আপনার দণ্ড আমার সাথে, আমার বাবার সাথে, আমার বোনের সাথে না। আমি এখনো আপনাকে ভালোই ভালোই বলতেছি, আমার বোন কোথায় বলে দেন। থামেন, নাটক করতে আইছেন না। তার আগে বলেন আপনার বোন আমার ভাইরে কোথায় নিয়ে গেছে? খান সাহেব স্টপ, আর মিথ্যা কথা বলবেন না।
আপনি ভালো করেই জানেন আমি আমার বোনকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আপনি আমাকে, আমার চৌধুরী পরিবারকে, আমার বাবাকে কষ্ট দেওয়ার জন্য, আমার বাবার সমস্ত সম্পত্তি হাতে নেওয়ার জন্য আপনার ছোট ভাইকে আমার বোনের পিছনে লেলিয়ে দিয়েছিলেন। শেষমেশ কি করছেন? আপনার ভাইয়ের সাথে আমার বোনকে বিয়ে পর্যন্ত দিয়েছেন। খান সাহেব, আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, আপনি বলেন আমার বোনকে কোথায় রাখছেন, তা না হলে আমি কত ভয়ঙ্কর হতে পারি সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর আমিও লিটন খান, এখন আমি যদি বলি আমার ভাইকে আপনি গুম করে ফেলেছেন, কি উত্তর দেবেন? জানি সে উত্তর আপনার কাছে নেই। শোনেন, আপনার বোনের জন্য যেরকম আপনার হৃদয়ে লাগে, আমার ভাইয়ের জন্য কিন্তু আমার কলজেটা পুড়ে যায়। আমি কিন্তু থানা পুলিশ দিয়ে আমি তাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমি তাদের খোঁজ যদি পাই তাহলে আপনাকে আমি জানাবো। এখন আপনি আসতে পারেন। আমাকে কি পরিণতি হইল? আমার জামাইটা 2 বছর ধরে পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। আমি একলা একটা মেয়ে মানুষ, কত কষ্ট করে আমার সংসারটারে টিকে রাখছি। এখন তো আমি যে কামটা করতাম সে কামটা আমার হাতছাড়া হয়ে গেল। আমি এখন কি করবো? কেমনে আমার স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করবো? আচ্ছা, আমি কি আমার ভাইয়ের কাছে যাবো? আমার ভাই তো আমার অনেক ভালোবাসে, সে মনে হয় আমার ফিরিয়ে দিব না। না না, ভাইয়ের কাছে গেলে তো আমার স্বামী ছোট হয়ে যাব। আমার স্বামীকে ছোট করা যাব না। আমার নিজেরই কষ্ট করে যে কোনো একটা কামের জোগাড় করতে হইব। আল্লাহ, তুমি আমার সহায় হইও, আমার একটা কাজের ব্যবস্থা করে দিও। বাবা, অনেক তো খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও তো আপনার মেয়েকে খুঁজে পেলাম না। আমি খান সাহেবের বাড়িও খোঁজ নিয়েছিলাম, আপনার মেয়ে খান সাহেবের বাড়িতেও নেই। সেও নাকি তার ভাইয়ের খোঁজ খবর জানে না। আমার তো অনেক চিন্তা হচ্ছে বাবা, আমার বোনটা কোথায় আছে, কার সাথে আছে, কি করছে, বেঁচে আছে নাকি মারা গেছে। দেখো হাসান, যে যাবার সে তো গেছি, ও তো আমারও মেয়ে, আমার কি দুঃখ লাগে না? চলো। তারপরও তো বাবা, আমার তো খারাপ লাগে, আমার তো কেউ নেই। আমার আপন বোন থাকলে আমার অনেক চিন্তা হতো। তাছাড়া ওরা তো আমি আমার নিজের বোনই মনে করেছি। কেন খুঁজে পাচ্ছি না বাবা আমি? আরে আমরা খুঁজলে কি হবে? ওরা কি একবার ভেবে দেখেছে যে আমাদের মন কষ্ট দিয়ে ওরা এইভাবে চলে যাওয়া? ওরা তো ছোট মানুষ বাবা, ভুল হয়তো করছে, কিন্তু আমরা জেনে বুঝে তো ভুল কাজটা করতে পারি না। আমি আরো খুঁজবো, যেভাবেই হোক আমার বোনকে আমি খুঁজে বের করবোই। আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। বিষে বিষে আমার মনে হইতেছে জীবনটা বেড়ে হয়ে যেতেছে। বহু কখন গেল আমার ওষুধের লিগা, কখন যাইব? ওগো, আমি আজকে সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরলাম, কত মানুষের বাড়িতে পর্যন্ত গেলাম, অথচ একটা কামের ব্যবস্থা করতে পারলাম না। কেমনে যে সংসারটারে টিকে রাখি, তোমার চিকিৎসার খরচ জোগাড় করি, আমার মাথায় এত চিন্তা, কি করি আমি কিছু বুঝতেছি না। এটা তুই কি কইতাছস বউ? তুই যাওয়ার পর থেকে আমার পায়ের ব্যথা অনেক বাড়ছে। তুই যদি আমার এখন ঠিক মতো ওষুধ না খাবার দিতে পারস, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না বউ। না না, তুমি মরবা মানে? আমি তো তোমার জন্য 2টা বছর ধরে এত কষ্ট করতেছি, তোমার চিকিৎসার খরচ জোগাড় করার জন্য। 2টা বছর যেতে পারছি, আমি সারা জীবন পারবো। তুমি কোনো চিন্তা করো না, দরকার হলে কালকে থেকে আমি রাস্তায় বাটি না বেরাবো, ভিক্ষা করবো, তারপরে তোমার চিকিৎসার খরচ জোগাড় করবো। এইটা তুই কি কইতাছস বউ? তুই তুই মেয়ে মানুষ কেমনে করে ভিক্ষা করতে যাবি ক? দেখ, তোরে বিয়ে করার পর থেকে তোর সুখ তো দূরে থাক, সবসময় আমি কষ্টই দিয়ে যাইতেছি। আর দেখ, আমার আমার কষ্ট তো আমি তাও সহ্য করতে পারতেছি। তুই তো যে খাওয়ার কষ্ট করে করস, আমি
আমি আমি এগুলো সহ্য করতে পারতাছি না রে বউ, আমি এগুলো সহ্য করতে পারতাছি না। আমি আমি মনে মরে যাবো, আমি মনে এই বিশ্বের যন্ত্রণায় মরে যাবো রে বউ, আমি মনে মরে যাবো। তুমি এত চিন্তা করো না, আর আমার চিন্তা তোমার করা লাগবো না। দেখবা আমাকে খারাপ দিন বেশি দিন থাকবো না। ও উপরে একজন আছে, উনি তো সব দেখতেছে। আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা তো দুজন ভালোবেসে বিয়ে করছি। আল্লাহ একদিন সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব। তুমি কোনো চিন্তা করো না। ঘরে কয়টা চাইল আছে, আমি যাই তোমার ভাইজে দেই। আল্লাহ, তুমি কি আমার এই দিনটাতে হাল্লিকে বাঁচায় রাখছো? কি হলো হাসান, কি নিয়ে চিন্তা করতেছো? মানে বাবা, হয়েছে কি, ওই যে পলাশপুর গ্রামে একটা জমির কথা শুনলাম, তো কালকে সকাল সকালে আমাকে যেতে হবে। যদি জমিটা পছন্দ হয় তাহলে কিছু বায়না দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বাবা, এখন পাশে চলো। আপনার মুখ শুকনো লাগছে কেন? বুঝতে পারছি, তনিমাকে নিয়ে চিন্তা করছেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি তনিমাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করব। চলেন বাসার দিকে চলেন। আচ্ছা চলো। ভাইজান, আমার একটু সাহায্য করেন না। আল্লাহ আপনারা বাঁচিয়ে রেখো। ভাইজান, আমার একটু সাহায্য করেন, আমার স্বামীটা খুব অসুস্থ। বাইসে থাকেন ভাইজান। ভাইজান, আমার একটু সাহায্য করেন, আমার জামাইটা না অনেক অসুস্থ। বাইসে থাকেন। 70 ভাই অলরেডি ঠিকই আছে, রাখলাম। 100। হ্যাঁ, আরে ভাই বলছি আমার কি ইমার্জেন্সি লাগবে, আপনি কথা শুনেন না কেন? এই প্রজেক্টটা যদি মিস হয় আমার কত পরিমাণ লস হবে আপনি জানেন? আমি এত কথা শুনে আজকের মধ্যে যদি কমপ্লিট করে না দেবেন আমার কোম্পানি অনেক লস হয়ে যাবে। আরে আমি তো বলছি আমি টাইম মতো পাঠিয়ে দিব। ভাইজান, আমার একটু সাহায্য করেন, আমার স্বামীটা অনেক অসুস্থ। মানে এক কথা কতবার বলতে হয়? আচ্ছা রাখি। কি রে বল, তোর এই অবস্থা কেন? আমার আমার বোনের হাতে ভিক্ষার থালা। এই বোন, তুই ভিক্ষা করছিস কেন বোন? তোর এই কি অবস্থা হয়েছে বোন রে? তুই ভিক্ষা কেন করতেছিস বল আমাকে। আমি কি অনেক বড় অপরাধ করে ফেলেছি? আসলে বোন, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর কোনো কিছুই নেই নাই, আমি তোর বাবার সমস্ত সম্পত্তি তোর নামেই করে রেখেছি। তুই শুধু শুধু আমাকে ভুল বুঝছিস। তুই বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসে আমাকে কষ্ট দিচ্ছিস, আমার বাবাকে কষ্ট দিচ্ছিস। কেন করছিস বোন? বোন রে, তোরা তো আমি আমার নিজের বোনের মতনই মানুষ করেছি। আমি কখনো তোকে কোনো কষ্ট বুঝতে দেইনি। তুই সিম্পল একটা ভুলের কারণে রাগ করে বাড়ি থেকে চলে আসলি। আমি বাবা দেশের কোথাও তোকে খোঁজা বাকি রাখি নাই রে বোন। আমি তোকে সত্যিই ভালোবাসি বোন। তুই কেন আমাদেরকে ছেড়ে কষ্টে আছিস বোন রে? আমি সত্যি তোকে ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে তোকে অনেক বেশি ভালোবাসি। আমি তো কখনো আমার বাবা মার আদর পাই নাই। আমি জানি না আমার বাবা কে, আমার মা কে, আমার বোন আছে কিনা, আমার ভাই আছে কিনা, কিচ্ছু জানি না। তোর বাবা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে বড় করেছে। ছোটবেলা থেকে আমি জেনে এসেছি তোর বাবা আমার বাবা, তুই আমার বোন। বোন রে, আমি সত্যি তোকে ভালোবাসি রে বোন। আমি যেন কোনো অপরাধ করে থাকি, আমি তোর কাছে শেষবারের মতন হাত জোর করে মাপ চাইছি বোন। তুই আমায় মাফ করে দে বোন। ভাইজান, তুমি আমার কাছে মাপ চাইও না, আমার তুমি মাফ করে দিও। আমি তোমার হাতের মাপ চাইতেছি। ভাইজান, আমি ভুল করছি, আমি দোষী। আমি তোমাদের কথা শুনি নাই। তোমরা তো আমার ভালোর জন্যই বলছো সবকিছু, কিন্তু আমি আরেকজনের প্রেমে অন্ধ হইয়া তোমার মনে কষ্ট দিছি। তুমি আমার কত ভালোবাসো ভাইজান, তুমি আমার ছোটবেলা থেকে কত আদর করছো। আমি যখন যা চাইছি তুমি তাই দিছো।
আর আমি কিনা তোমার মতো একজন মানুষে ওই দিনে এত কষ্ট দিয়া ওই বাড়ি থেকে আমি চলে আসছি। তুমি আমার মাফ করে দিও ভাইজান, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, সেই পাপের শাস্তি আমার এখন পাইতে হইতেছে। আরে বোন, আমি তোর কথায় কোনো কষ্ট পাই নাই, আমি তোর মন থেকে ভালোবাসি রে বোন। কিন্তু বোন, আমার একটা কথা বলতো, তোর গায়ে এই পোশাক কেন? তুই কেন ভিক্ষা করতেছিস? আর তোর স্বামী কোথায়? ভাইজান, তোমার আমি বললাম না যে পাপের শাস্তি পাইতেছি, আমার আর আমার হাজবেন্ডে ওর বাড়ি থেকেও তাড়াই দিছিল। যেই দিন ওর বাড়ি থেকে আমরা বের হয়ে আসলাম, ওই দিন রাতে আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে, আর ওর পাটা একদম নষ্ট হয়ে গেছে, ও উঠতে পারে না, কোনো কাজ কাম করতে পারে না। তারপর থেকে সংসারের হাল আমি ধরছি, আর আমার এই পরিণতি। কি কি বলতেছিস বোন তুই? তোর স্বামী এখন কোথায়? চল, আমি তোর স্বামীর সমস্ত খরচ বহন করবো। ভাই চল চল, তুই আগের মতন বাড়িতে চলাফেরা করবি। গায়ে তোর, আমি তোর স্বামীর সব খরচ বহন করবো। এই ভাই ড্রাইভার, গাড়ি ছাড়ো।